নমস্কার সকলকে, উৎসুমনার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে ব্লগটা শুরু করছি বন্ধুরা। আজকের ব্লগে তোমরা দেখতে পাবে যে কিভাবে আমি ঘর গুছিয়ে রাখি বা কিভাবে ঘর গুছিয়ে রাখলে হঠাৎ কোনো গেস্ট বাড়িতে চলে আসলে তার সামনে অপ্রস্তুত হতে হবে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করি। আর আজকের ব্লগে আমার কিছু দিদি বা বোনেদের আমি নাম বলবো যারা আমাকে খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে। তো আমার ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ, তারপর দেখো এখানে চলে এসেছি রান্না করতে। আর রান্না করছি এখানে তোমার কাঁচকলা। তো কাঁচকলাটা নুন হলুদ মাখিয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে আর এই কটা কাঁচকলা আমি রেখে দিয়েছি। আমার মনে ছিল না, আমার বাচ্চারা খুব কাঁচকলা ভাজা মানে কাঁচকলার যে চিপসটা ওটা খেতে খুব পছন্দ করে। তো আমার মনে ছিল না, আমি সব কটা কেটে দিয়েছি। আর এখানে দেখো একটা আলু পচা, যা গরম পড়েছে না। আচ্ছা তোমরা কে কীরকম আছো বলো তো গরমে? আমি তো সেদ্ধ হয়ে যাচ্ছি, বিশেষ করে এখন যখন আমি ভয়েস ওভার দিতে এসেছি। আমি সাধারণত দোলনার যে ঘরটা, আমার দোলনার ঘর তোমরা জানোই, আমার ব্লগে প্রায় দিনই দেখে থাকো। এই ঘরটা এসে আমি ভয়েস ওভার দিই, কারণ এই ঘরটা খুব বেশি কেউ আসে না। আমি পুরো স্নান হয়ে গেছি, বিশ্বাস করো। মানে একটা কাজ যদি করতে যাই না, তো পুরো স্নান হয়ে যাচ্ছি আমি। আমার মনে হয় যে উত্তরবঙ্গ ছাড়া দক্ষিণবঙ্গে যারা আছে তাদের মোটামুটি সবার একই রকম অবস্থা। তো দেখো এখানে আমার কাঁচকলা দিয়ে চিংড়ি দিয়ে তরকারি হয়ে গেছে। আর এটা আমি দু রকম করে করেছি। আর এটা করেছি নিরামিষ আমার ছেলের জন্য। আমার ছেলে খায় না, চিংড়ি মাছ খায় না বা কোনো মাছই খায় না, তো ওনার জন্য এটা, আর আমাদের জন্য চিংড়ি মাছ দিয়ে। আর রান্না করেছি কি বলো তো, আর রান্না করেছি তোমার উচ্ছে আলু ভাজা, আর কি বেশ একটা করলাম, আলু চচ্চড়ি। তো এই হচ্ছে আমাদের আজকের খাবার দুপুরবেলার। তো এরপর আমার রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম আমার গাছগুলোকে একটু জল দিতে, আর এদেরকে একটু স্নান করিয়ে দিচ্ছি। আমাদের কি অবস্থা বলো তো, তাহলে ওদের কি অবস্থা হচ্ছে। আর একটু ভালো করে স্নান করে দিলে কি হয়, এদের গায়ের ধুলোটাও থাকে না, আর দেখতেও বেশ সুন্দর লাগে। দেখো জল দিয়েছি বলে কি ভালো লাগছে দেখতে। তো এই একটা গাছ সুন্দর বেরিয়েছে, আর এই গাছটা না নষ্ট হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছি না কেন নষ্ট হচ্ছে, চেষ্টা চালাচ্ছি যদি ঠিক হয়। আর এখানে দেখো একটা ছোট্ট চারা বেরিয়েছে, আশা করি এটা হবে। আর এই গাছটা একই রকমভাবেই আছে, কোনো গ্রোথ নেই সেই থেকে। যবে থেকে পুঁতেছি তবে থেকে 3-4টে পাতা হয়েছে, ব্যাস এই পর্যন্তই। আর প্রতিদিন গাছে জল দেওয়ার আগে আমি অবশ্যই করে দেখে নিই যে টবের মাটি হাত দিয়ে দেখি যে ভিজে কি না। যদি ভিজে থাকে তাহলে জল দিই না, যদি ভিজে না থাকে তাহলে জল দিই। এটাই হচ্ছে ইনডোর প্ল্যান্ট ভালো রাখার একমাত্র পন্থা। তো আমরা কি করি, যেহেতু ঘরের মধ্যে থাকে, জল তো খুব বেশি বাষ্পীভূত হয় না, তো বারবার জল দিয়ে আর গোড়া পচে গাছ নষ্ট হয়ে যায়। তো আমি স্নেক প্ল্যান্টটা একটুখানি মুছে দিলাম, কারণ ওর গায়ে বেশ ধুলো পড়েছে। তারপর চলে আসলাম এই ঘরটায়। তো এই ঘরটা আমার এখন বেড কভারটা চেঞ্জ করার দরকার। বেশ অনেক দিন আছে, প্রায় 15 দিন হয়ে গেল এই বেড কভারটা আছে, জানো তো। বেড কভারটা তুলছিলাম না, কারণ এত গরমে এই ঘরে কেউ আসছিল না। তারপরে ভাবলাম যে না, বেড কভারটা তুলে দিয়ে একটুখানি পরিপাটি করি। আর বেশ এমনি পরিপাটি করাই ছিল, মানে বেড কভারটা চেঞ্জ করে দিয়ে আর একটা জিনিস আমি কিনেছি। তো সেটা এসছে, ভীষণ এক্সাইটেড সেটা লাগানোর জন্য আর কি। ঘরে পা দেবো, গোছাবো, সেইটা নতুন কিছু আসলে সেটা তো আগে করতে হয়। তাও 3-4 দিন হয়ে গেছে, ভিডিওর চক্করে আমি আর সেটা করিনি। ভিডিওতে দেখাবো এই ভেবে। তো ফাইনালি আজকে ভাবলাম করেই ফেলি। তো পুরনো বেড কভারটা তুলে দিলাম। এমনি কিছু না, এই ঘরে তো কেউ থাকে না, তো বেড কভারটা বেশ অনেক দিন করেই থাকে। আবার মাঝে মধ্যে যখন বৃষ্টি টৃষ্টি পড়ে, আমি আর আমার মেয়ে এসে শুই, তখন আবার বেড কভারটা ঘন ঘন চেঞ্জ হয়। তো এই আর কি। আর এই বেড কভারটা ভীষণ ভারী, জানো না, ভীষণ ভারী। এরকম বেড কভার প্রচুর এখন বেরিয়ে গেছে, কিন্তু সেই বেড কভারগুলো খুব হালকা। এরকম ধরনের বেড কভার আমার আরেকটাও আছে যেটা হালকা, এবং এটা কিন্তু কটনের না, ভীষণ ভারী। আর এই সুতোর কাজ করা আছে কিছুটা, আর ওটা আমার বিয়ের। তো এত বছর ধরে পরছিল, এখন সেটা বার করা হয়েছে। এই ঘরেই পাতা থাকে। কটনের বেড কভার ছাড়া তো শোয়া সম্ভব না এই গরমে। তো জাস্ট শোর জন্যে পাতা থাকে, আর এমনি ভাজে ভাজে হয়তো এবার নষ্ট হয়ে যাবে, বহুদিন হয়ে গেল।
তারপর এখানে এসে এই টবগুলো একটু মুছে নিচ্ছি। আর ট্রেটা যে কী ভয়ানক নোংরা পড়েছে, তোমরা এখান থেকে কিছুই বুঝতে পারবে না। প্রায় 1-2 দিন বাদে বাদে তো যখন আমি জল পাল্টাই তখন টবগুলো তো ধোয়া হয়েই যায়, কিন্তু এই যে ট্রেটায় এটাকে কিছুতেই ধোয়া মানে অনেক দিন ধোয়া হয় না, প্রায় 10 দিন 15 দিন তো হয়েই গেল। আর তার মধ্যে পুরো মোটা পুরু করে ধুলো পড়ে গেছে। তো ধুলোটা ঝেড়ে তারপর আমি একটুখানি ভিজে ন্যাকড়া দিয়ে মুছে দিলাম। তারপর দেখো, এই যে বলছিলাম না যে নতুন জিনিস কিনেছি, তো এই কুশন কাভারগুলো কিনেছি। কুশন কাভারগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। খুব যে আহামরি ভালো এসছে তা না, অবশ্য দামটাও ভীষণ কম, দাম অনুযায়ী ঠিকই আছে। তো আমি একটা এই ফার্স্ট টাইম কিনলাম। এতদিন নিজের হাতে বানিয়েই কুশন পরাতাম, কুশন কভার পরাতাম। তো এই ফার্স্ট টাইম কিনলাম। আরও কিছু কিছু কেনার ইচ্ছে আছে, ধীরে ধীরে কিনবো। সেগুলো আরেকটু হয়তো দামি দেখে একটু কেনার ইচ্ছা আছে আমার। আপাতত এটাই আর কি চলুক। আর এটা আমার কুশানের থেকে দেখছি একটু বড় হয়ে গেছে। আমার তো 60x60 কুশান, তাও যে কেন বড় হলো আমি জানি না, তবু খারাপ লাগছে না কিন্তু। আর এই যে কুশানটা পরাতে পরাতে আমার ফট করে চেনটা যেই না টানতে গেলাম সেই গেল আটকে। একদমই ভালো না, মানে খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। চেনটা একদমই ভালো না। তো পুরো খুলে বেরিয়ে গেল। আমি আবার লাগিয়েছি, কারণ এই চেন লাগানোর গুণগুলো আমার আছে খুব ছোট্টবেলা থেকে। কারোর জামার চেন বা কারোর কুর্তির চেন, আগে তো আমরা খুব বানিয়ে কুর্তি চুড়িদার পরতাম, তো সেই সব চেন যখন কেটে যেত সবাই আমার কাছে দিয়ে দিত, আমি ঠিক করে দিতাম। তো সেই বিদ্যেটা আমার অল্প একটু অর্ধেক আছে। তো যাই হোক, 4টে কুশান আমার, 4টেতেই ফিলার রয়েছে, আর একটাতে ফিলার নেই, সেটাও পড়ে আছে। তো আমি ভাবছিলাম যে কিছু একটা বুদ্ধি বার করে এই কুশানটাকে আমি আর কি কুশান তৈরি করব আর কি। তো কি করা যায় বলো তো? শুধু শুধু কভারটা পড়ে আছে, দেখতেও কি সুন্দর লাগছে। হয়তো কোয়ালিটিটা অতটা ভালো নয়, কিন্তু কুশান কভারগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। তাই জন্য হাতের কাছে ছিল একটা ছোট কম্বল, তাই ভাবলাম কম্বলটা এর মধ্যে ভরি, দেখি কেমন লাগে। যদি কাজ করে যায় না, তাহলে কিন্তু তোমরাও এটা ফলো করতে পারো। কুশান নেই তো কি হয়েছে, 2-1টা এরকম হাবিজাবি পুড়ে দিলেই কিন্তু একটা কুশান হয়ে যায়। কেউ তো আর খুলে দেখছে না কি আছে, গোজামিল দেওয়া আর কি। তো দিয়ে দেখলাম বেশ খানিকটা ফাঁকা থেকে যাচ্ছে। তো আর একটা বেড কভার নিয়ে আসলাম, জানো তো। তো এটা সিল্কের বেড কভার। এটা আমি ওই বাক্সটার উপরে পেতে রাখি সাধারণত। তো এটা আমি কখনোই বেড কভার এমনি বেডে পাতি না, কারণ এটাতে শুলে একদম গরমে সেদ্ধ হয়ে যেতে হবে। তো ভাবলাম এইটাই দিয়ে কুশনটাকে তৈরি করে নিই। এবার আমি কিছু বন্ধুদের নাম নেব। এর মধ্যে আছে রিম্পাস ক্রিয়েশন। ও আমাকে লিখেছে, দিদি আমি তোমার সব ভিডিও দেখছি, তোমার গোছানো কাজ আমার খুব ভালো লাগে, তো থ্যাংক ইউ। আর বললো আমার নামটা নিয়ে, অবশ্যই বোন তোমার নামটা নেব। তোমার নামটা নিয়ে নিলাম, রিম্পাস ক্রিয়েশন। এরপর কমেন্ট করেছে অনিশা অ্যান্ড আর্জন। এছাড়াও আছে শাবানাজ ব্লগ আর বাবুল এসকে। এনারা আমার ভিডিও নিয়মিত দেখেন আর কমেন্ট করেন, তো থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। চলো এবার সাজানোর পালা, দেখি সাজিয়ে কেমন লাগছে দেখতে। কুশন দিয়ে যদি খাট সাজানো যায় দেখতে বেশ ভালো লাগে কিন্তু। আর বিশেষ করে এই ঘরটা তো কেউ চটকাচটকি করে না, এই জন্য এই ঘরটা সব সময়ের জন্য পরিপাটি থাকে। কি বলতো, সাজানো গোছানো যে কোনো জিনিস নিজের কমফোর্ট জোনের মধ্যেই করা উচিত। এমন কিছু করা উচিত না যেটা আমি নিজে কন্ট্রোল করতে পারবো না। আমি যদি এই কুশনগুলো নিয়ে ওই ঘরগুলোতে পারতাম, আমার বাচ্চা ছোট এখন, তো অবভিয়াসলি ওরা ওগুলো নিয়ে ছোড়াছুড়ি করতো, আর সেটা দেখতে আমার আরও বেশি খারাপ লাগতো। আমার কেন, যে কোনো লোক এসে যদি দেখতো যে ঘরের মেঝেতে বা ঘরের খাটের একবার এপাশে একটা ওপাশে কুশন ছড়িয়ে রয়েছে, সেটা দেখতে খুবই খারাপ লাগে। তো যার যেরকম কমফোর্ট আছে সেই অনুযায়ী আমার মনে হয় যে গোছানো উচিত। আমিও সেই অনুযায়ী গোছাই, কারণ আমার বাচ্চা আছে, সবসময় আমার সেটা মাথায় রাখতে হবে। আমি কখনোই তাকে এটা হাত দিও না ওটা হাত দিও না এটা আমি করতে পারি না। আর ধীরে ধীরেই ঘরগুলো গোছাতে হয়, একদিনে কখনোই ঘর গোছানো বা ঘরের সমস্ত সব কিছু জোগাড় করা সম্ভব হয় না মধ্যবিত্তের ক্ষেত্রে। তো এই রান্নাটাও আমি কিছুদিন আগে কিনেছি, এর আগেও তোমাদেরকে দেখেছি। এটা তোমার ফ্লিপকার্ট থেকে কিনেছি এবং এটা কোয়ালিটিটা ভীষণ ভালো হয়েছে, জানো তো। তোমরাও এরকম একটা কিনে নিতে পারো। বেশ নিচে কাপড় দেওয়া আছে, বেশ মোটা জিনিসটা, এমন নয় যে ফ্যানের হাওয়াতে উড়ে চলে যাবে, এরকম কিছু না কিন্তু। হ্যাঁ, বেশ ভালো, দেখতেও ভালো লাগছে এখানটায় সাজিয়ে রেখে। আর এখানে এই মানি প্ল্যান্টটা রেখে দিয়েছি। মানি প্ল্যান্টার বোতলটা একটা কলিংয়ের বোতল কেটে আমি এভাবে জলে রেখে দিয়েছি, দেখতেও ভালো লাগছে। আর কি বলো তো, লাকিলি আমার বাচ্চারা আমার কোনো গাছে হাত দেয় না।
আমার ছেলে তো বেশ বড় হয়ে গেছে, আমার মেয়েও কিন্তু ছোটোবেলার থেকে কখনোই কোনো গাছ নষ্ট করিনি। একটা গাছ একবার নষ্ট করেছিল, তাও নষ্ট করবে সেই হিসাবে না, আসলে ও গাছের বেশি যত্ন করছিল আর কি। ও হ্যান্ড ওয়াশ গুলে আমার গাছের মধ্যে দিয়ে দিয়েছে জল হিসেবে, আর আমার গাছ ধীরে 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 শুকিয়ে মারা গেছে। ওই একটা গাছই, কখনো ওরা পাতাও হাত দেয় না, কখনো ছেড়েও না, কিচ্ছু না। তারপর দেখো এবার পরিষ্কার মেঝে টেঝে পরিষ্কার করার পালা। আর এই যে জায়গাগুলো যেহেতু আমি মপ দিয়ে ঘর মুছি, তো সেইভাবে তো হয় না সব সময়, তো দেখেছো পুরো কালচে হয়ে গেছে। তো ভাবলাম এখানে লাইজল ঢেলে দিই, লাইজল ঢেলে দিয়ে একটা পুরনো স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ডলে নেবো। আমি বরাবরই সেটাই করি। আর হাত দিয়ে এত বড় বাড়ি মোছা আমার পক্ষে সম্ভব না, আমার এমনি ঘাড়পিঠ ব্যথা করে। তো যেখানে যেই কোণাটা নোংরা হয় সেখানে আমি লাইজল নিয়ে এসে এভাবে ঢেলে দিই। আর তোমরা এই বোতলে আছে বলে তোমরা ভেবো না যে এটা লাইজল না, এটা লাইজলই, বিশাল অনেকটা বড়, 5-7 লিটারের বোতল কেনা হয়েছিল। তো সেখান থেকে সুবিধার্থে আর কি ফানেলের সাহায্যে এই বোতলে ঢেলে রেখেছি, যাতে এমনি যে লাইজলের বোতল সেই ছোট বোতলের মধ্যে আমি ইচ্ছে মতো ঢেলে রাখতে পারি। তারপর একটা কাপড় দিয়ে আমি মুছে দিলাম, তারপর যেরকম মুছবো আমি ঘর সেরকমভাবে মুছে দেবো। তো দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, কি ভালো লাগছে। আর কীরকম হয়েছিল ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু অরিজিনালি আরও বেশি সুন্দর লাগছিল। তো এইভাবে আমি ঘরগুলো পরিষ্কার করি। তো তোমরাও এরকমভাবে কোনা টোনাগুলো এইভাবে পরিষ্কার করে দেখতে পারো, ভীষণ ভালো কাজ হয় কিন্তু। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা বেশ বড় করে ফেললাম, এরকম বড় সাধারণত হয় না। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।